সুপ্রিয় শিক্ষার্থী, আবারও চলে আসলাম সাধারণ জ্ঞান নতুন একটা ক্লাসে। আজকে আমরা পড়ব বাংলাদেশের আইন বিভাগ। ঠিক আছে? শুরুতেই বলে রাখি, এই বাংলাদেশটা মূলত চলে ৩ টা বিভাগ দিয়ে। হ্যাঁ? ৩ টা বিভাগ। নাম্বার 1 যদি আমরা বলি, একটা হচ্ছে আইন বিভাগ। হ্যাঁ? ২ নাম্বার যদি বলি সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। হ্যাঁ? বা শাসন বিভাগ বলা হয় এটাকে। আরেকটা আছে আমাদের বিচার বিভাগ। বিচার বিভাগ তো তোমার জানো যে আইন আদালত বিচার ব্যবস্থা যেটা আছে এটা। তার মানে এই ৩ টা বিভাগ দিয়েই কিন্তু বাংলাদেশের যে মূল কাঠামো সেই মূল কাঠামোটা পরিচালিত হয়। ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়বো এখানে কোন টপিকস? পড়বো হচ্ছে আমরা আইন বিভাগ। আইন বিভাগ মানে কি তোমরা জানো? বলো তো? তোমরা হয়তোবা অনেকেই মনে করতে পারো যে আল্লাহ আইন মানে কি? আইন মানে হয়তোবা আইন আদালত হইব। কিন্তু না। আইন আদালত মানে আইন বিভাগ মানে হচ্ছে আইন আদালত না। ঠিক আছে? আইন বিভাগ মানে হচ্ছে নীতি প্রণয়ন করা। আইন মানে নীতি। ঠিক আছে? নীতি প্রণয়ন করা। যে জায়গায় তোমার হচ্ছে নীতি প্রণয়ন করা হয়, সেই জায়গাটা বা সেই বিভাগটা হচ্ছে আমাদের আইন বিভাগ। তো বাংলাদেশের যে নীতি প্রণয়ন করা হয়, সেই নীতি প্রণয়নটা কোন জায়গায় করা হয় বলো দেখি? আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বা জাতীয় সংসদে। তাই তো? এই যে তোমার হচ্ছে জাতীয় সংসদে মানে আমরা নীতি প্রণয়ন করি, এইটাই হচ্ছে আমাদের আইন বিভাগ। ঠিক আছে? তাহলে আমরা একটু ডিটেইলস এ একটু সামনের দিকে একটু আগাই দেখো। বাংলাদেশের জাতীয় সংসদ মানে আইন বিভাগ মানে হচ্ছে কি বাংলাদেশের জাতীয় সংসদ। ওকে, আসো বাংলাদেশের জাতীয় সংসদ দেখো কি বলছে যে বাংলাদেশের জাতীয় সংসদটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। এখন এক কক্ষ বিশিষ্ট মানে কি? ঠিক আছে, এটা এরকম একটা ব্যাখ্যা হইতে পারে যেটা হচ্ছে আহ, বাংলাদেশের ইলেকশনটা ৫ বছর পর একবারই হয়, সেটা জাতীয় ইলেকশন। ঠিক আছে, এই জাতীয় ইলেকশন একবারে হওয়ার কারণে এটাকে হচ্ছে আমরা এক কক্ষ বলি। যেমন যুক্তরাষ্ট্রে বা তোমার ভারতে যদি আমরা হিসাব করি, ভারতের সংবিধান অনুযায়ী দেখবা যে ওখানকার দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে পার্লামেন্ট আছে। তারপর তুমি যদি যুক্তরাষ্ট্রে যাও সেখানেও তোমার হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। কিন্তু বাংলাদেশ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কারণ বাংলাদেশের ইলেকশনটা হয় একবারই হয়। ঠিক আছে, ওখানে ২ বার হয়। আচ্ছা, জাতীয় সংসদের মোট সদস্যের সংখ্যা হচ্ছে আমরা জানি ৩৫০ জন। তবে ইলেকশন হয় কত আসনে বলো দেখি? ইলেকশন হচ্ছে আমাদের ৩০০ আসনে, তাই তো? আর ৫০টা আসন হচ্ছে আমাদের সংরক্ষিত আসন, তাই তো? সংরক্ষিত আসন হচ্ছে আমাদের ৫০টা। কাদের জন্য সংরক্ষিত? মহিলাদের জন্য সংরক্ষিত আসন। ওকে, আচ্ছা, এই যে মহিলাদের জন্য হচ্ছে ৫০টা আসন সংশোধনী। এখন দেখো এখানে তোমার ২ টা ইনফরমেশন আছে। আমরা যখন সংবিধান পড়েছি, সেই সংবিধানে কিন্তু আমরা সংশোধনীও পড়েছি। তো সংশোধনীর মধ্যে একটা সংশোধনী তোমার হচ্ছে পঞ্চদশ সংশোধনী। আগে ছিল মানে নারীদের জন্য যে আসনগুলো সংরক্ষিত আসন ছিল, সেই আসন ছিল মূলত ৪৫ টা। ঠিক আছে? আগে ছিল ৪৫ টা। তারও আগে ছিল ২৫ টা। সংবিধান সংশোধন করে তোমার ৪৫ টা আসছে। তারপর আবার সংবিধান সংশোধন করে ৪৫ টা থেকে ৫০ টা আছে। তো এই যে ৪৫ থেকে ৫০ টা সংরক্ষিত আসনে যে আসলো, সেটা কততম সংশোধনীর মাধ্যমে? সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে? এটা মাথায় রাখবা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৪৫ থেকে ৫০ টাতে আসছে। আরেকটা আছে, সেটা হচ্ছে ১৭তম যে সংশোধনী আছে, এই ১৭তম সংশোধনীতে এই যে ৫০ টা আসন, সেই ৫০ টা আসন তোমার হচ্ছে পরবর্তী ২৫ বছরের জন্য বরাদ্দ করা হয়েছে। মানে পরবর্তী ২৫ যখন এটা সপ্তদশ সংশোধনী দেয়া হয়, এই সপ্তদশ সংশোধনীতে বলা আছে যে আগামী ২৫ বছর বয়স পর্যন্ত, মানে ২৫ বছর পর্যন্ত ৫০ টা আসনই সংরক্ষণ অবস্থায় থাকবে। ঠিক আছে? তবে এই যে রানিং ইন্টারিম গভর্নমেন্টের যে সংবিধান সংস্কার যে কমিশন আছে, সেই সংবিধান সংস্কার কমিশন হচ্ছে ওরা কিন্তু বলছে যে সংরক্ষিত আসন ১০০টাতে হচ্ছে উন্নীত করা হবে। ঠিক আছে? বা মানে সুপারিশ করছে আরকি যে সংরক্ষিত আসন ১০০টা। আগে আমরা কি জানতাম? এই সংরক্ষিত আসনগুলাতে কি হইতো না? ইলেকশন হইতো না। জাস্ট প্রধান বিরোধী দল এবং প্রধান দল, তাদের যে তোমার ইয়াগুলো আছে, তাদের যে প্রধান যারা আছেন, সেই প্রধানরা হচ্ছে কি করেন? জাস্ট সাইন করে দেন, নমিনেশন দেন, ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এখন দেখো, সংবিধান সংস্কার কমিশন হচ্ছে কি প্রস্তাবনা করছে যে আমরা ঠিক আছে ৫০টা থেকে ১০০টা আসন হচ্ছে আমরা সুপারিশ করতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু এই ১০০ আসনে ইলেকশন হইতে হবে। কিভাবে ইলেকশন হইতে হবে ১০০ আসনে? যে ধরো তোমার যে ৩০০ আসনে যে ইলেকশন, যেমন বর্তমান যে ইউনিয়ন পরিষদ যে ইলেকশন গুলো হয় না? দেখবা যে সংরক্ষিত নারী আসন থাকে ৩ টা। মানে ৩ টা ওয়ার্ড মিলে ১ জন নারী মহিলা মেম্বার। ৩ টা ওয়ার্ড মিলে ১ জন নারী মহিলা মেম্বার। ৩ টা ওয়ার্ড মিলে ১ জন নারী মহিলা মেম্বার। এরকম না? ঠিক এরকম একটা হচ্ছে ফর্মুলা ওনারা দিচ্ছে যে ৩০০ আসনে যেহেতু হচ্ছে মানে ইলেকশন হয়, সেই ৩০০ আসন মানে প্রতি ৩ টা আসন থেকে ১ টা আসন হচ্ছে তোমার মহিলাদের জন্য
সংরক্ষিত থাকবে এবং এটা ইলেকশন হবে, মানুষ হচ্ছে ভোট দেবে সংরক্ষিত আসনেও। যেমন ইউনিয়ন পরিষদ ইলেকশনে যেমন ভোট দেয়, বা তোমার হচ্ছে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইলেকশন যেমন হচ্ছে ভোট দেয়, ঠিক ওইরকম হচ্ছে এমপি ইলেকশন আগে সংরক্ষিত মানে মাগনা মাগনা হয়ে যাইত, এখন আর মাগনা মাগনা হবে না। মানে এটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন বলেছে আরকি। ঠিক আছে? গেল। আচ্ছা, এরপরে আমরা আসি জাতীয় সংসদে মোট আসন ৩০০। ১ নাম্বার যে আসনটা সেটা হচ্ছে পঞ্চগড় জেলায়। আর ৩০০ নাম্বার যে আসন আছে সেই ৩০০ নাম্বার আসন হচ্ছে আমাদের বান্দরবন হচ্ছে জেলায় আছে। ঠিক আছে? আচ্ছা, এই যে তোমার ৩০০ নাম্বার যে আসন হচ্ছে বান্দরবন জেলায় আছে, পার্বত্য চট্টগ্রামে আমরা জানি ৩ টা পার্বত্য চট্টগ্রামে ৩ টা জেলা রয়েছে, তাই না? একটা হচ্ছে রাঙ্গামাটি, আমরা জানি কি? রাঙ্গামাটি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, আরেকটা হচ্ছে বান্দরবন, তাই তো? এই যে ৩ টা, এখানে তোমার হচ্ছে অনেকগুলা উপজেলা আছে বা তোমার থানা আছে। তো এই যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আমাদের জেলা তোমরা হিসাব করো, তোমাদের যে জেলা তোমরা যেখানে হচ্ছে অবস্থান করতেছো সেই জেলায় কয়টা আসন আছে সংসদীয় আসন? যেমন আমার জেলা হচ্ছে দিনাজপুর। দিনাজপুরে প্রায় তোমার ৬ টা ৭ টা আসন আছে। ঠিক আছে? তার মানে দিনাজপুরে থানা আছে ১৩ টা, আসন আছে ৭ টা। তো এই যে তোমার রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবন, এই টোটাল জেলা মিলে একটা আসন জাতীয় সংসদের। রাঙামাটি একটা আসন, খাগড়াছড়ি একটা আসন, বান্দরবন একটা আসন। তার মধ্যে ৩০০ নাম্বার আসনটা হচ্ছে তোমার পুরা বান্দরবন হচ্ছে জেলা। বুঝছো? ৩০০ নাম্বার আসন হচ্ছে কি? পুরা বান্দরবন জেলা। আচ্ছা, এরপরে আমরা আরেকটু সামনের দিকে আসি। আচ্ছা, এখানে দেখবা বিলের কথা বলা আছে। সংসদে যখন হচ্ছে আমরা যাই, বলে না যে বিল উত্থাপন করছে, বিল উত্থাপন করছে। এই বিলটি হচ্ছে গৃহীত হইল। ঠিক আছে? এই বিল। বিল মানে কি? বিল মানে হচ্ছে আমি একটা নীতি, মানে আমার মনে হচ্ছে যে এই নীতিটা করা উচিত। ঠিক আছে? এটা হচ্ছে আমি প্রস্তাব আকারে পাস করব, মানে প্রস্তাব আকারে পেশ করব যে সংসদে। ঠিক আছে? তার আগে ৭ দিন ১৫ দিন আগে এগুলো হচ্ছে জানাইতে হয় যে আমি একটা বিল উত্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ? আচ্ছা, তাহলে আইনের যে খসড়া যে প্রস্তাব আছে সেই প্রস্তাবটা হচ্ছে বিল বলে। এখন ধরো যে আমি প্রধানমন্ত্রী। আমি প্রধানমন্ত্রী। তাহলে আমি যদি প্রধানমন্ত্রী হই বা আমি যদি মন্ত্রী হই, তাহলে সেটা আমি যে বিল উত্থাপন করব সেটা হচ্ছে তোমার সরকারি বিল। আর আমি যদি প্রধানমন্ত্রী বা মন্ত্রী না হই, আমি যদি সংসদ সদস্য হই, অনলি সংসদ সদস্য, তাহলে সেটাকে আমি বলব যে বেসরকারি বিল। তার মানে সংসদ সদস্যরা যদি তোমার কোনো বিল উত্থাপন করে সেটা হচ্ছে বেসরকারি বিল। আর মন্ত্রীরা যদি কোনো বিল উত্থাপন করে তাহলে সেটা হচ্ছে সরকারি বিল। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা জানি যে জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগরে অবস্থিত, যেটা আমরা ছোটবেলায় পড়ছি। ২১৫ একর হচ্ছে জমির উপর আছে এবং ৯ তলা ভবন বিশিষ্ট একটা ভবন। জাতীয় সংসদের তোমার হচ্ছে স্থপতি কে বলতো? আমরা জানি স্থপতি হচ্ছে লুই আই লুই আই কান। ঠিক আছে? লুই আই কান। আচ্ছা, এই যে তোমার জাতীয় সংসদ আছে, সেই জাতীয় সংসদটা মূলত মানে রানিং যে জাতীয় সংসদ আছে, সেই রানিং জাতীয় সংসদ তোমার হচ্ছে ১৯৮২ সালে তোমার হচ্ছে উদ্বোধন করা হয়। ঠিক আছে? ১৯৮২ সালে এই সংসদ ভবনটা উদ্বোধন করে। তার আগে যে সংসদ ছিল, সেটা এখন বর্তমান যে প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে তেজগাঁওতে, সেই তেজগাঁওতে হচ্ছে আগের সংসদটা হচ্ছে ছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটু সামনের দিকে আসি। দেখো এখানে সংসদের যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সেই তথ্যাবলী। একটা জিনিস মানে বুঝে নাও, হ্যাঁ? সেটা হচ্ছে কি, সংসদ নেতা আর সংসদের সভাপতি, ঠিক আছে? এই ২ টা জিনিস কিন্তু হচ্ছে আলাদা। ঠিক আছে? সংসদ নেতা আর সভাপতি। যেমন সংসদ নেতা মানে যিনি সরকারি দলের নেতা থাকবেন, উনি হচ্ছেন সংসদ নেতা। আর বিরোধী দলীয় নেতা তো বিরোধী দলীয় নেতা আমরা জানি। তাহলে সংসদ নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে? সংসদ নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। আর যদি আমি বলি যে সংসদের সভাপতি কি? যদি বলি যে সংসদের সভাপতি কে? তাহলে সভাপতি হবে স্পিকার। ঠিক আছে? তাহলে সংসদের সভাপতি কে? সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। আর সংসদ নেতা হচ্ছে কে? সংসদ নেতা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। যিনি থাকবেন প্রধানমন্ত্রী তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী সংসদের অধিবেশন আহ্বান স্থগিত এবং মূল তোমার হচ্ছে অবসান করেন কে? মুলতবি করেন কে? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। আমরা জানি তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। আচ্ছা, সংসদের ১ম নারী স্পিকার হচ্ছেন আমাদের শিরীন শারমিন চৌধুরী, যেটা বর্তমান লেখা আছে, এখন কিন্তু নাই উনি। ঠিক আছে? আর ১ম সংসদ নেতা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি কোরআন জিনিসটা কি জিনিস। শোনো, ধরো যে একটা অধিবেশন হবে, সেই অধিবেশনে ধরো যে ৩০০ আসনের মধ্যে ৩০০ সংসদ সদস্যের মধ্যে ধরো যে ৫০ জন উপস্থিত হয়েছে। তাহলে এই যে ৫০ জন উপস্থিত হইলো, তার মানে একটা নির্দিষ্ট সংখ্যক আসলো না সংসদ সদস্যরা। দেখবা যে যখন ওরা বক্তৃতা দেয়, দেখবা যে ওই তোমার ইয়া হয়, কি জানি বলে, অনেকগুলো সিট ফাঁকা, ফাঁকা লাগে। একাই বক্তৃতা দিচ্ছে, ওর আশেপাশে সবই ফাঁকা। এরকমও হয় কিন্তু। এই ফাঁকা মানে ওরা ওই অধিবেশনে উপস্থিত হয় নাই। তা একটা অধিবেশন যদি হয়,
সেই অধিবেশনে উপস্থিত ৩০০ আসনের মধ্যে মিনিমাম ৬০ জন সংসদ সদস্যকে উপস্থিত থাকতে হবে। যদি থাকে তাহলে ওই অধিবেশন চলবে। আর যদি না থাকে তাহলে ওটা আবার ডেট চেঞ্জ করতে মানে চেঞ্জ করে আরেকবার হচ্ছে তোমার অধিবেশনের মিটিংটা হচ্ছে সেট করতে হবে এই। আর কাস্টিং ভোট বলা হয় কাকে? কাস্টিং ভোট বলা হয় হচ্ছে স্পিকারের ভোটকে। স্পিকারের ভোট মানে আমরা এটাকে আরেকটা নাম দিতে পারি। সেটা হচ্ছে নিরপেক্ষ ভোট। ঠিক আছে? নিরপেক্ষ ভোট। কিভাবে? ধরো যে সংসদে তুমুল আলাপ আলোচনা চলতেছে। তুমুল আলাপ আলোচনা মানে দেখবা যে একটা বিল আমি ধরো যে উত্থাপন করছি। আমি নাদান একটা পোলা, আমি একটা বিল উত্থাপন করছি সংসদ সদস্য হিসাবে সংসদে। এখন এই বিলের পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা হইতেছে, এখন ভোট হবে। তা আমার এই বিলটা গৃহীত হবে কিনা? আমার এই বিলটা গৃহীত হবে কিনা তখন হচ্ছে ভোট ধরো যে ৩০০ আসনের মধ্যে ওখানে উপস্থিত ছিল, ধরো যে ৩০০ জনই উপস্থিত ছিল। ঠিক আছে? এখন আমার পক্ষে পড়ছে বা ধরো যে তোমার উপস্থিত ছিল ধরো কত? ধরো যে ২০০ জন হচ্ছে উপস্থিত ছিল। হ্যাঁ? ২০০ জন উপস্থিত ছিল। বা কত ধরবো? আচ্ছা ধরো যেকোনো একটা ধরো যে ২০০ জন উপস্থিত ছিল। তো ২০০ জনের মধ্যে আমাকে দিছে হচ্ছে ১০০ জন ভোট। ঠিক আছে? আর আমার বিপক্ষেও দিছে তোমার হচ্ছে ১০০ জন ভোট। বুঝছো? তাহলে আমার পক্ষে দিছে ১০০ জন, বিপক্ষে দিছে ১০০ জন। তাহলে এখন স্পিকার বাকি আছে, স্পিকার ছাড়া কিন্তু ২০০ জন, হ্যাঁ? এখন স্পিকার যদি আমার মনে করে যে আমার বিলটা সঠিক, তাহলে আমাকে ভোট দিবে। আমি ১০১ ভোট পাবো এবং আমার ওই বিলটা গৃহীত হবে। আবার স্পিকার যদি মনে করে যে না ওটা বেঠিক, তাহলে ও বিপক্ষে ভোট দিবে এবং ওটা হচ্ছে মানে বাতিল হয়ে গেল ভোটাভুটিতে। এটা হচ্ছে নিরপেক্ষ ভোট এবং স্পিকারের ভোট বলা হয়। আর প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চালু করা হয় মূলত ৭ম সংসদে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের জন্য। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদ। আর জাতীয় সংসদের হচ্ছে ১ম স্পিকার, হ্যাঁ? ১ম স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। ইনি কিন্তু গণপরিষদের হচ্ছে ডেপুটি স্পিকার ছিলেন। তাহলে ইনি কি ছিলেন? গণপরিষদের গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন। এটা মনে রাখবা। ঠিক আছে? ডেপুটি স্পিকার। গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন। ওকে? আচ্ছা তাহলে এটুকু ক্লিয়ার। এরপরে আমরা আসি কিছু এক্সক্লুসিভ জিনিস, এই জাতীয় সংসদ সম্পর্কে আমরা একটু এক্সক্লুসিভ জিনিস হচ্ছে জেনে নেই। সেটা হচ্ছে কি, দেখো বিল উত্থাপন এই যে একটু আগে বললাম যে ৭ থেকে ১৫ দিন, তো এটা হচ্ছে ১৫ দিন হবে, হ্যাঁ? যে আমি যদি বিল উত্থাপন করতে চাই, আমি যদি নীতি উত্থাপন করতে চাই, তাহলে আমাকে ১৫ দিন আগে একটা লিখিত দিতে হবে ওখানে। ঠিক আছে? আচ্ছা। এরপরে আসি আমরা ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং মানে হচ্ছে কি, অন্য দলে যোগদান করা, নিজ দলের বিপক্ষে হচ্ছে ভোটদান করা। তোমরা যদি ধরো যে তুমি সংসদ সদস্য হইছো, তোমার হ্যাডম বেশি, হ্যাঁ? তোমার প্রচুর হ্যাডম। তুমি এখন যে দল তোমাকে নমিনেশন দিয়েছে, সেই দলের বিপক্ষে তুমি যাইতেছো। মানে সেই দলের বিপক্ষে যে অন্য দলে মানে তুমি যোগ দিতেছো। তারপর ধর যে একটা ভোটাভুটি হইলো সংসদে, তুমি তার বিপক্ষে হচ্ছে ভোট দিলা। তার মানে এটাকে এই যে বিপক্ষে ভোট মানে ভোট দান করা অথবা অন্য দলে যোগদান করা, সেটাকে হচ্ছে আমরা বলি ফ্লোর ক্রসিং বলি। যদি তুমি এইটা করো, এটা আর্টিকেল 7 মানে আমাদের সংবিধানের 70 মানে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তোমার সংসদ সদস্য পদ একবারে বাতিল হয়ে যাবে। ঠিক আছে? মানে ফ্লোর ক্রসিং হলেই তোমার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। কারণ তুমি তোমার পিতাকে ভুলে গেছো, মানে তোমার দলকে তুমি হচ্ছে ভুলে গেছো। ঠিক আছে? এটাকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে আছে যে ফ্লোর ক্রসিং করলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এখন তুমি যদি স্বতন্ত্র হও, স্বতন্ত্র হইলে তো তোমার কিছু নেই। তোমার লাভ লস কিছু নাই ওখানে। তোমার জীবনটাই লস। মানে তুমি সবার সমালোচনা করতে পারবা। কারণ তুমি তো স্বতন্ত্র। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা আসি যে এই যে আপকামিং ইলেকশন আসতেছে, সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না যদি তোমার হচ্ছে ভোটারই যদি না হয়। এটা তো আমরা জানি, হ্যাঁ? আচ্ছা, একজন আছেন আমাদের, যিনি হচ্ছে ৮ম জাতীয় সংসদে আব্দুল হামিদ। ঠিক আছে? উনি নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আর বাংলাদেশের ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে কত? ১৮ বছর। তবে সংবিধান যে সংস্কার কমিশন, সেই সংবিধান সংস্কার কমিশন বলতেছে যে এটা হচ্ছে ১৬ বছরের একটা আছে প্রস্তাবনা দিয়েছে। হ্যাঁ? প্রস্তাবনা দিয়েছে ১৬ বছরে যাতে হচ্ছে হয়। ভোট দিতে পারে। আবার তোমার হচ্ছে সংবিধান অনুযায়ী কেউ যদি সংসদ সদস্য নির্বাচন করতে চায়, সংসদে নির্বাচন করতে চায়, তাহলে তার বয়স লাগে কত? ২৫ বছর। কিন্তু এটাকেও তোমার হচ্ছে সংবিধান সংস্কার কমিশন বলতেছে যে না, ২১ বছর হলেই সে তোমার হচ্ছে কি করতে পারবে? ইলেকশনে হচ্ছে খাড়াইতে পারবে। এই যে ২১ বছর আর ১৬ বছর প্রস্তাবনা দিচ্ছে। এগুলো জানা মানে জানো জাস্ট যে প্রস্তাবনাগুলো হচ্ছে কি, কি জিনিস, হ্যাঁ? আচ্ছা। আরেকটা হচ্ছে দেখো সংসদে হুইপের কাজ কি? হুইপ বলতে সরকারি দল থেকেও তোমার হচ্ছে হুইপ থাকে।
বিরোধী দল থেকেও তোমার হচ্ছে হুইপ থাকে, ঠিক আছে? হুইপ পাঁচজন করে থাকে। এই যে হুইপের কাজ হচ্ছে সংসদে যদি মারামারি লাগে, হ্যাঁ? ধরো যে হট্টগোল বাজছে, সেটার হচ্ছে তোমার শৃঙ্খলা যে রক্ষা করা, সেই শৃঙ্খলা রক্ষা করাই হচ্ছে আমাদের এই হুইপের হচ্ছে কাজ। বুঝছেন? তাহলে এই হচ্ছে আমাদের জাতীয় সংসদের মোটামুটি ইয়া। আরেকটা ইনফরমেশন এখানে আছে যে জাতীয় সংসদে একটা লেক আছে, হ্যাঁ? এই লেকটার নাম হচ্ছে কি জানো? ক্রিসেন্ট লেক। ক্রিসেন্ট লেক। এই এছাড়া তোমার জাতীয় সংসদ সম্পর্কে কোনো কিছু নাই। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।